পেরেন্টিং বিষয়টা, এটাকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? পেরেন্টিং খুব দরকার হয়ে পড়েছে, কারণ এখন সময় কম, পরিবার ছোট হয়ে এসেছে, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে বাবা মা এবং শিশু, এবং অনেক সময় তারা অনলি চাইল্ড, সুতরাং আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। পেরেন্টিং এ যেমন ধরো বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করা যায়, মানে এক একটা পরিবারে পেরেন্টিং এক এক রকম হয়। মেনলি 4 রকমের পেরেন্টিং আছে। ফার্স্ট ইজ অথরিটেটিভ, সেকেন্ড ইজ পারমিসিভ, থার্ড ইজ অথরিটেরিয়ান, আর ফোর্থ ইজ নট ইনভলভ। বাচ্চাদের বড় করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো বা কি কি মনে রাখতে হবে? শুধু পড়াশোনা 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 নয়, তার বাইরে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে নাম্বার 1 একটা প্রবলেম সলভিং এবিলিটি। বাবা মা হয়তো চাইছেন বাচ্চাটিকে একভাবে মানুষ করতে, এবং সেখানে ওই সময়েই যিনি বাড়িতে বয়স্ক রয়েছেন, বাবা মা হতে পারে, ইনলস হতে পারে, তারা চাইছেন অন্যভাবে। ইনস্টিংক্টিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা একটা পাওয়ার স্ট্রাগল হয়ে যায়, কারণ ঠাকুমারও একটা ভালোবাসা, তার একটা পাওয়ার স্ট্রাগল, সে চাইছে সে কন্ট্রোল করতে, যেটা সাধারণত হাজব্যান্ডকে নিয়েও হয়ে যায়। বাচ্চাদের বেড়ে ওঠা, বাচ্চাদের বড় হয়ে ওঠা, বাচ্চাদের শারীরিক বিকাশ, বাচ্চাদের মানসিক বিকাশ, এ সবের মধ্যে বাবা মায়ের কি ভূমিকা রয়েছে? আমরা যদি খানিকটা পিছিয়ে যাই, মানে আমাদের বাবা মায়েদের সময়ে বা আমাদের ছোটবেলায়, সে সময় কিন্তু এমনটা ছিল না যে পেরেন্টিং নিয়ে বিভিন্ন বিষয়ে আমরা চর্চা করতাম বা চর্চা হতো, পেরেন্টিং বিষয়ে বিভিন্ন কাউন্সেলিং হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবটা পাল্টেছে। এখন পেরেন্টিং বা বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি করবেন বাবা মায়েরা, কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে বাচ্চাকে বড় করবেন, বাচ্চাকে কি আদৌ বকবেন না বকবেন না, এ সমস্ত বিষয় নিয়ে নানান প্রশ্ন ওঠে, এবং এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, কারণ বাচ্চাদের মানসিক বিকাশ আর শারীরিক বিকাশে কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আজকে আমাদের ডেবি আনলিস্টের এই নতুন পডকাস্ট, যেখানে আমাদের সঙ্গে আজকে এই পডকাস্টে রয়েছেন আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব বন্ধু একজন মানুষ, এবং আমার প্রিয় একজন মানুষ, ডক্টর জোনাকি মুখার্জি। জোনাকি দে, স্বাগত জানাই তোমাকে ডেবি আনলিস্টে। আরো একবার তোমার সঙ্গে বেশ কিছুদিন বাদে দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। একদম ভালো তো থাকবেই, কারণ পজিটিভ মানুষ সবসময় ভালো থাকে, তো তুমি ভালো থাকবে বিকজ ইউ আর এ পজিটিভ পার্সন। অ্যান্ড আমি জোনাকিদের একটু ডেজিগনেশন গুলো বলে দিই, অনেকগুলো ভূমিকা রয়েছে। একটা তো প্রথমেই বললাম যে বন্ধু, এবং খুব ভালো, মানে ফ্রেন্ডশিপের অনেক ভূমিকা থাকে, তো ভালো বন্ধু হতে গেলে ভালো মানুষ হতে হয়, তো ভালো মানুষ এবং ভালো বন্ধু, তার সঙ্গে লেখক, এবং অফকোর্স এডুকেটর, মোটিভেশনাল স্পিকার, এবং এখন টেকনো ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তুমি রয়েছো। কি দায়িত্বে রয়েছো? কারণ আমার সঙ্গে তখন যখন তোমার প্রথম আলাপ হয়েছিল তখন তুমি ডিপিএস এর একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলে, এখন টেকনো ইন্ডিয়াতে। ডিপিএস এ আমি 26 বছর পড়িয়েছি, দিল্লি আর কলকাতা দুটো মিশিয়ে। তার সঙ্গে সঙ্গে আমি কাউন্সেলিং এর কোর্সও করেছি, কারণ ওই বাচ্চাদেরকে একটু বেশি ভালো করে জানা, চেনা, আর ওদের জন্য একটু চিন্তা ভাবনা করা, আর ওদের জন্য কিছু কাজ যদি করতে পারি সেইটা নিয়ে। আর তারপর এখন আমি রয়েছি টেকনো ইন্ডিয়া গ্রুপ এসআরসি ইনিশিয়েটিভস, এখানে আমি রয়েছি অ্যাজ ডিরেক্টর অফ ক্যাম্পাস এনরিচমেন্ট অ্যান্ড কমিউনিটি রিলেশনস। মানে স্কুলগুলোর যে এনরিচমেন্ট, মানে তাদের সিএসআর অ্যাক্টিভিটিস, তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, তাদের এক্সট্রা ওয়ার্কশপস, কি মানে কিভাবে আমরা অ্যাপার্ট ফ্রম একাডেমিক্স বাচ্চাদেরকে আরো অন্য বিষয়ে তাদেরকে গড়ে তুলতে পারি, এক্সপার্ট করে তুলতে পারি, সেইগুলো নিয়ে। মানে ওই তোমার কাজের সঙ্গে তুমি যেগুলো ভালোবাসো সেগুলোই মিলে গেছে, মিলে মানে ভালোবাসার কাজ আর কি, একটা ভালোবাসার কাজ। কিন্তু তার এর মধ্যে বেশ কয়েকটা বই লিখেছো যেগুলো বহু পাঠক তারা পড়েছেন, উপকৃত হয়েছেন, সব থেকে বলা বোধহয় এটাই দরকার, এবং সেগুলো সোসাইটির জন্য বেশ পজিটিভ একটা বার্তাও নিয়ে এসছে সেই সমস্ত বইগুলো। তার পাশাপাশি বাচ্চাদের বেড়ে ওঠা, বিশেষ করে
পেরেন্টিং নিয়ে তুমি শুরু থেকেই বেশ সরব এবং এটা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি কথা বলেছো। হ্যাঁ, আমরা যদি পেরেন্টিং নিয়ে শুরু করি, যেহেতু প্রথম থেকেই বলছিলাম যে বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশে পেরেন্টিং একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একদম। তো এই যে পেরেন্টিং বিষয়টা, এটাকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? এর কি আলাদা আলাদা কোনো ভাগ রয়েছে? হ্যাঁ, প্রথমেই বলি পেরেন্টিং, তুমি নিজেই বলেছো প্রথমে যে পেরেন্টিং খুব দরকার হয়ে পড়েছে, কারণ এখন সময় কম। দুজন বাবা মাই কাজ করছেন এবং করা উচিত। মেয়েরা আগে এগিয়ে যাচ্ছেন এবং সেটা হওয়া উচিত। এবং যে তথাকথিত যে আগে আমাদের বাড়িতে যে আমরা দেখতাম যে ফুল টাইম মা বাড়িতে রয়েছেন এবং একটা যৌথ পরিবার যেখানে মা ছাড়া অন্যান্য আরো অনেক মেম্বার রয়েছেন, তাদের মধ্যে কেউ গার্জেন্স, আরো অনেক বেশি গার্জেন্স, অনেক ভাই বোন, মানে কাজিনস আর কি। একদম। তো সুতরাং তাদের মধ্যে না একটা যে সোশ্যালাইজ করার যে প্রয়োজনীয়তা বাচ্চাদের আছে, যে সে বড়দেরকে কেমন করে সম্মান করবে, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করবে, বন্ধুদের সঙ্গে কেমন করে মিশবে, এর অনেকগুলো লেসন কিন্তু বাড়িতেই তারা পেয়ে যেত। এখন যেহেতু আমাদের পরিবার ছোট হয়ে এসেছে, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে বাবা মা এবং শিশু, এবং অনেক সময় তারা অনলি চাইল্ড, সুতরাং আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায় যে যে জিনিসটা তারা পাচ্ছে না সেই জিনিসটা তাদেরকে কেমন করে আমরা পাওয়াবো। আর একই সঙ্গে সঙ্গে আর একদিকে আমরা দেখছি যে সোসাইটি অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, অনেক বেশি স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে। বাবা মা যারা চাকরি করছে তাদেরও স্ট্রেস লেভেল প্রচণ্ড বেড়ে যাচ্ছে। সুতরাং তারা এই স্ট্রেসফুল টাইমটা ম্যানেজ করে কেমনভাবে বাচ্চাদেরকে সব কিছু দিতে পারে, শুধুমাত্র ফিজিক্যাল না, ইমোশনাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, এবং তার সঙ্গে তাদেরকে একটু এক্সট্রা রেডি করে দেওয়া, কারণ পৃথিবীটা তো কম্পিটিটিভ হয়ে গেছে। সুতরাং তাদেরকে আগে যেরকম ছিল এটা হলেই যথেষ্ট, এখন কিন্তু সেটা হলে যথেষ্ট নয়, তার সঙ্গে অনেক কিছু, সুতরাং কম টাইমে অনেক কিছু করা। সুতরাং একটা প্ল্যান্ড বা একটা কনসিয়াস পেরেন্টিং বা একটা মাইন্ডফুল পেরেন্টিং এর একটা দরকার হয়ে পড়েছে সমাজে। আচ্ছা, এই যে খুব সুন্দর একটা টার্ম তুমি বললে, মাইন্ডফুল পেরেন্টিং, এটার জাস্টিফিকেশনও দিলে যে হ্যাঁ মাইন্ডফুল পেরেন্টিং কাকে বলছি। কিন্তু পেরেন্টিং এ যেমন ধরো বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করা যায়, মানে এক একটা পরিবারে পেরেন্টিং এক এক রকম হয়। একটা জায়গায় হয় যে বাড়ির যারা বড়রা রয়েছেন তাদের সিদ্ধান্তই শেষ কথা, বাচ্চাকে সেটাই বলবেন এবং সেটা মানতেই হবে, না মানলেই সেখানে মারধরের জায়গায় চলে আসতে পারে, সেখানে ঝগড়াঝাটির জায়গায় চলে আসতে পারে, বিভিন্ন কনফ্লিক্টস হতে পারে। আরেকটা জায়গায় হয় বাচ্চারা যেটা বলছে সেটাই মেনে নেওয়া। তো এরকম তো ভাগ ভাগ রয়েছে, তো এগুলোকে কি করে আলাদা করে তুমি বলবে? মেনলি 4 রকমের পেরেন্টিং আছে। ফার্স্ট ইজ অথরিটেটিভ, সেকেন্ড ইজ পারমিসিভ, থার্ড ইজ অথরিটেরিয়ান, আর ফোর্থ ইজ নট ইনভলভড। এখন এইটাকে যদি আমি একটু ডেসক্রাইব করি, অথরিটেটিভ হচ্ছে একটা শাসন, একটা ডিসিপ্লিন, বড়দের কথা মানতে হবে, একটা রুটিন, এটা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের ইনভলভমেন্টটাও আছে, বেশি নেই, খুব কম। মানে যদি 7 দিনের মেনু যদি প্ল্যান্ড হয়, একদিনের মেনু বাচ্চা নিজে বলতে পারে যে একটা দিন আমি এইটা খাবো। যদি বাচ্চা রোজ বলে আমি বেড়াতে যাব, রোজ তার কথা শোনা হবে না, কিন্তু সপ্তাহে একটা দিন শোনা হবে। মানে একটা ব্যালেন্স, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা রুল, রেগুলেশন, হ্যাবিট, অথরিটি আছে। নেক্সট হচ্ছে পারমিসিভ, এটা ঠিক উল্টো। মানে এটা আজকাল আমরা অনেক পরিবারে দেখি যে একটা একটা রং নোশন আছে যে বাচ্চাদের কথা শোনা উচিত বা ওদেরকে ইন্ডালজেন্স দেওয়া উচিত, বা বাবা মাদের হয়তো একটা এরকম একটা মনে হতে পারে যে আমি যেহেতু সকাল থেকে আমি চাকরিতে বিজি রয়েছি, আমি হয়তো খুব কম একটা সময় দিতে পারছি, তাই জন্য তাদের মনে হয়তো একটা গিল্ট ফিলিং হতে পারে, তার থেকে এটা আসে যে ও যা চাইছে আমি সেটা দিয়ে দিই। সুতরাং এটা হয়ে গেল পারমিসিভ। এটাতে কিন্তু কি দেখা যায়, বাচ্চা যেটা চাইছে সেটাই পাচ্ছে, যখন চাইছে তখন সেটা পাচ্ছে। এটাতে কি হয়, বাচ্চা খুব খুশি থাকে আপাত দৃষ্টিতে, কিন্তু ভবিষ্যতে গিয়ে তার কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টটা হয় না, কারণ সে কখনো না শোনেনি।
সে যখনই কোনো একটা প্রবলেমের মধ্যে পড়বে, কোনো একটা সে যখন বড় হবে আজ থেকে 20 বছর পরে, তখন যদি তার কোনো একটা প্রবলেম অসুবিধে হয়, তখন সে না শুনতে পারে না এবং সে ইমোশনালি স্টেবল হতে পারে না এবং ইমোশনালি সেটাকে ম্যানুভার করতে পারে না। থার্ড হচ্ছে অথরিটেরিয়ান, যেটা হচ্ছে আমি ছোটবেলায় পেয়েছি, মানে যেটা বাবা বলে দিল ওটা শেষ কথা, এর ওপর কোনো কথা নেই। মানে আমি কেঁদে সারা দিন কাঁদলেও বাবা বলেছে বন্ধুর বাড়ি যাওয়া হবে না তো হবে না, অথরিটেরিয়ান। এখন এটারও কিন্তু আগেকার দিনের এই যে নিয়ম এবং ডিসিপ্লিন, যে অত্যাধিক স্ট্রিক্টনেস, এটা কিন্তু এখনকার জেনারেশনে এসে সেটার কিছু কিছু প্রবলেম, কারণ এত বেশি সে ডিপেন্ডেন্ট হয়ে যায় অন জাজমেন্ট, যে বাবা যে জাজমেন্টটা দেবে বা বাবা যেটা বলবে সেটাই আমি করব। যখন তাকে নিজেকে জাজমেন্ট নিতে হবে তখন সে জানে না কি করব। সুতরাং সেটারও একটা প্রবলেম এখনকার দিনে, কারণ নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক আছে। আর ফোর্থ ইজ নট ইনভলভড। এটা কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু পেরেন্টিং স্টাইলে দেখা যায় যে বাবা মা হয়তো কেউ তো ইচ্ছে করে করেন না, হয়তো এতটাই ব্যস্ত তারা কোনোই সময় দিতে পারছেন না বা সময় করে উঠতে পারছেন না, এবং তারা নট ইনভলভড উইথ দ্য চাইল্ডস লাইফ। তোমার যা ইচ্ছে তুমি করছো, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি যেটা চাইছো আমি দিয়ে দিচ্ছি, তুমি কোথায় যাচ্ছ একটা গাড়ি প্রোভাইড করে দেওয়া রয়েছে, কোথায় যাচ্ছ আমি জানি না, কার সঙ্গে কথা বলছো আমি জানি না। এটার কিন্তু একটা খুব ডেঞ্জারাস ফল আউট হতে পারে, যেরকম আমরা কিছু ডেঞ্জারাস ইনসিডেন্টস আমাদের সোসাইটিতে প্রত্যক্ষ করেছি। একদম। তুমি এটা দারুণ করে মানে 4টে যে পয়েন্ট আলাদা আলাদা করে সুন্দর করে বুঝিয়ে দিলে। তাহলে বাচ্চাদের বড় করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো বা কি কি মনে রাখতে হবে বা কোন কোন দিকগুলো একদম খুব সুন্দরভাবে বাড়িতে ম্যানেজ করতে হবে? দেখো, আমি মনে করি আমার যে নিজের 26 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, অন্তত পক্ষে 11,000 বাচ্চার লাইফকে আমি টাচ করেছি এই 26 বছরে, এবং তাদেরকে আমি যেহেতু বাচ্চা খুব ভালোবাসি আর এটা আমার খুব প্যাশনের জায়গা, সেহেতু আমি একটু বেশিভাবেই বাচ্চাদের সঙ্গে মিশতাম, তাদের সঙ্গে কথা বলতাম, তাদের গল্প শুনতাম, এবং আমার যে বইগুলো আমি লিখেছি সেগুলো সমস্ত কিন্তু আমার এক্সপিরিয়েন্স যে আমার স্টুডেন্টদের সঙ্গে, এবং তাদের নানান রকম প্রবলেম যেগুলো হয়তো তারা বাড়িতে শেয়ার করতে পারে না, হয়তো সময়ের অভাবে পারে না, বা যদি প্রবলেমটা বাবা মার থেকেই আসছে, তারা বাবা মাকে বলবে কি করে, ভয় পায়, সেটা টিচারদেরকে, কোনো টিচার যারা খুব ফ্রেন্ডলি হয় বা যাদের কাছে অ্যাপ্রোচ করা যায় তাদের সঙ্গে শেয়ার করে তারা। এই সমস্ত কম্পাইল করে আমি লাস্ট যে আমার দুটো বই, এই দুটো বই কিন্তু ওইটা নিয়েই আমি লিখেছি। এবং আমি নিজে যেটা ফিল করেছি, এবং অফকোর্স আমার নিজের দুটো গ্রোন আপ চিলড্রেন আছে যারা নিজেদের লাইফে একেবারেই প্রতিষ্ঠিত, সুতরাং আমি নিজে যেটা ফেস করেছি বা নিজের যেটা আমি সাম আপ করেছি, নাম্বার 1 যে স্কিলটা আমাদের ডেভেলপ করানো উচিত, মানে শুধু পড়াশোনা 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 নয়, তার বাইরে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে নাম্বার 1 একটা প্রবলেম সলভিং এবিলিটি। কারণ জীবনে যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে, মানে আমি এক্সাম্পল দিলে হয়তো রিলেট করতে পারবেন সকলে। একটা প্রেজেন্টেশন দিতে হবে অফিসে, তাকে 3 জন মিলে ভাগ করে নিয়েছে যে প্রেজেন্টেশনটা তারা তৈরি করবে। হঠাৎ একদিন আগে একজন অ্যাবসেন্ট হয়ে গেল, কারণ সে খুব অসুস্থ, সে আসতে পারবে না। এখন সেম কাজটা দুজনকে করতে হবে। এটা শুনেই প্রথমেই কি হবে, যে প্রবলেম সলভিং এবিলিটি যার নেই, সে প্রথমেই নার্ভাস হয়ে যাবে, সে ব্রেকডাউন হয়ে যাবে, সে ভয় পেয়ে যাবে, আর যত সে ভয় পাবে তত সে আরোই পারবে না কাজটা করতে, কারণ যখনই আমরা নার্ভাস হয়ে যাই আমরা আরো ভুল করি। সুতরাং প্রবলেম সলভিং এবিলিটি যদি আমরা ছোট থেকে ওদেরকে ডেভেলপ করি, ছোটবেলার ছোট ছোট প্রবলেম, শুলেস বাঁধতে গিয়ে প্রবলেম, শুলেস বাঁধতে পারছে না, এখন আমরা সবসময় কি করি অ্যাজ আ প্যারেন্ট, আমরা এগিয়ে গিয়ে ওদেরকে হেল্প করে দিই। সবসময় একটা প্যারেন্টসের প্রবণতা থাকে আমি হেল্প করে দিচ্ছি, আচ্ছা আমি মেরে দিচ্ছি শুলেসটা, আচ্ছা তোমার বইয়ে তুমি কাভার করতে পার, আমি কাভার করে দিচ্ছি, আমি তোমার ব্যাগটা প্যাক করে দিচ্ছি। কিন্তু আমরা বুঝতে পারি না এই যে ছোটবেলার ছোট ছোট প্রবলেম, এই প্রবলেম গুলো কিন্তু বড় হয়ে বড় বড় প্রবলেম হয়ে যাবে। তখন সে একটা হয়তো বসের সঙ্গে ইন্টারাকশনে বসেছে এবং সেখানে তার অ্যাপ্রেজাল হচ্ছে,
তা সে এতটাই নার্ভাস হয়ে গেল, ন্যাচারালি এটা নার্ভাস হওয়ারই ব্যাপার। সুতরাং একটা ক্রাইসিস সিচুয়েশন কি করে ম্যানেজ করবে, এটার জন্য একটা প্রবলেম সলভিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি তৈরি হওয়ার খুব দরকার। এটা কিন্তু আমরা ভাবি না, এবং সেই হিসেবে যদি আমরা ছোট থেকে ওদেরকে তৈরি করে দিই, তাহলে তাদের বড় হয়ে এই প্রবলেমটা ফেস করতে হয় না। সুতরাং আমরা ওদের ভালো করছি। একদম। দ্বিতীয়ত, কমিউনিকেশন আজকাল খুব দরকার হয়ে পড়েছে, কারণ আমরা যে ওয়ার্ল্ডে রয়েছি সেখানে আমাদের একসঙ্গে আমাদের যারা কলিগ তাদের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে, যারা বস তাদের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে, যারা বন্ধু বান্ধব তাদের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে, ফ্যামিলি মেম্বার্স, হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, বাচ্চা, আমাদের যে আমাদের ছেলে মেয়ে, এই এতগুলো কমিউনিকেশন যে আমরা সবসময় সামলাচ্ছি, কমিউনিকেশন স্কিল যদি না থাকে, মানে এটা হতেই পারে কেউ গম্ভীর বেশি কথা বলেন না, কেউ খুব বেশি কথা বলেন, এটা হতে পারে, কিন্তু তারই মধ্যে যেটা প্রয়োজন সেই কথাটা কিন্তু বলতেই হবে। সুতরাং যদি মানে সে কাজেতে এত ব্যস্ত হয়ে রয়েছে, সে তার ওয়াইফের সঙ্গে কমিউনিকেট করছেই না, কারণ সে সবসময় কাজ নিয়েই ব্যস্ত রয়েছে, কিন্তু সেখানে একটা ব্যালেন্স রাখতে হবে। সুতরাং কমিউনিকেশন স্কিল, এবং সে যখন বসের সঙ্গে কথা বলছে কিভাবে বলবে, অনেকে কিন্তু জানে না বসের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কারণ বসের তো ন্যাচারালি তার পজিশন থেকে একটা ইগো আছে। সুতরাং সেখানে আমি মনে করছি আমি খুব ক্যান্ডিড, সব জায়গায় কিন্তু ক্যান্ডিড হলে চলে না, অনেক জায়গায় কিন্তু একটু মাথাটা ব্যবহার করতে হয়। সুতরাং কি করব, সোশ্যাল মিডিয়াতে আমরা লিখছি, কি লিখছি, কোন লেখাটাতে কার মনে খারাপ লাগছে, এটা আমরা ভাবি না। আমরা মনে করি আমার যেটা মনে হয়েছে আমি সেটা লিখে গেছি, আমি কিন্তু আমার মনটা কিন্তু খুব পরিষ্কার, কিন্তু হতে পারে আমরা এটা লিখে কারুর মনে কষ্ট দিয়ে দিলাম। সুতরাং টু বি রেসপন্সিবল অ্যাবাউট কমিউনিকেশন। থার্ড হলো ইমোশনাল রেগুলেশন। ইমোশনাল রেগুলেশন হচ্ছে যে ক্রাইসিস পিরিয়ডে আমরা কিভাবে ব্যবহার করব, কেমনভাবে আমরা নিজেকে প্রজেক্ট করব। মানে একটা ক্রাইসিস সিচুয়েশন হতেই পারে, আমি একটা কাজ কমপ্লিট করে উঠতে পারলাম না, সেখানে হতেই পারে একটা প্রবণতা, মনের থেকে হয়তো প্রচণ্ড কান্না আসছে, কিন্তু আমি কি একটা অফিস স্পেসে সকলের সামনে হাউ হাউ করে কাঁদবো? কিন্তু আবার হাউ হাউ করে কাঁদতে পারি যদি আমি একটা খবর পাই আমার মায়ের শরীর খারাপ হয়েছে, সেখানে আমরা করতে পারি। কিন্তু একটা কাজ করতে পারছি না বলে যদি আমি কেঁদে ফেলি, তাহলে কিন্তু এটা এইভাবেই ইন্টারপ্রেটেড হবে যে ও ওই কাজের জন্য সক্ষম নয়। সুতরাং ইমোশনাল রেগুলেশন এটা কিন্তু খুব দরকার। তার মানে এই ভিতগুলো তৈরি হচ্ছে সেই বাচ্চা বয়স থেকে, একদম এবং যেখানে রেসপন্সিবল বা দায়িত্বটা পড়ে বাবা মায়ের উপরেই। একদম, কারণ বাবা মা, তার সঙ্গী সাথী সকলে। সুতরাং যেমনি আমি কমিউনিকেশন বলছি, বাচ্চা যদি ছোট থেকে অনেক লোকের সঙ্গে মেশে, তাহলে তার কমিউনিকেশন স্কিল আপনা আপনি ডেভেলপ করবে। সে যত বন্ধুর সঙ্গে মিশবে, অন্য জায়গাকার লোকের সঙ্গে মিশবে, কেউ একজন হয়তো একটা অন্য এরিয়াতে থাকে, অন্য প্রফেশনের মানুষ, বা যারা আমাদেরকে সার্ভ করে রোজ, যারা আমাদের রান্না করে দিচ্ছেন এ করছেন, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করছি, আমরা কি তাদের প্রতি যতটা পরিমাণ মানবিক হওয়া উচিত ততটা কি আমরা মানবিক? একদম। এগুলো আচ্ছা, খুব দরকার। একটা এক্সাম্পল দিয়ে একটা প্রশ্ন রাখবো জোনাকিদি। সাধারণত বাড়িতে হয়, দেখা যায় যে বাড়িতে ইনলজরা থাকে বা বাবা মায়েরা রয়েছে, তাদের একরকম ভাবে তারা বাচ্চাকে বড় করেছেন, তাদের ধ্যান ধারণা একরকম। এবার যখন সময় পাল্টেছে এবং এই বাচ্চাদের বড় করার ধরন সেটাও পাল্টেছে, এবার বাবা মা হয়তো চাইছেন বাচ্চাটিকে একভাবে মানুষ করতে, এবং সেখানে ওই সময়েই যিনি বাড়িতে বয়স্ক রয়েছেন, বাবা মা হতে পারে, ইনলস হতে পারে, তারা চাইছেন অন্যভাবে। তো এই দুটো জায়গাতে কনফ্লিক্ট তৈরি হয়, যেখানে যার পুরো প্রেশারটা এসে পড়ে বাচ্চার উপরে। এই সিচুয়েশন হলে কি করে সামলানো উচিত? এই সিচুয়েশনটা কিন্তু আমি প্রচুর কেসের দেখেছি, এবং এইটা নিয়ে আমি অনেক গল্পও লিখেছি। এইটা নিয়ে মানে রিয়েল লাইফ বলছি। দেখো, এইখানে কি বলবো, বাচ্চা তো অন দ্য রিসিভিং এন্ড, সে বেচারা তো কোনো কিছুর জন্যই দায়ী নয়, তাহলে কেন সে মানে রিসিভিং এন্ডে পুরো স্ট্রেসটা কেন তার উপর পড়বে? এটা কিন্তু খুব অন্যায়।
কারণ যে দুজন এর মধ্যে ইনভলভ রয়েছেন, তার মা এবং তার মানে গ্র্যান্ড প্যারেন্ট বলবো, তারা দুজনেই তো প্রাপ্তবয়স্ক, তারা ম্যাচিওর এবং তারা বড়। ওই যে বললাম না, ইমোশনাল রেগুলেশন, এই ইমোশনাল রেগুলেশন অনেক সময় আমরা অ্যাডাল্টরাও কিন্তু ওটাকে ঠিক মতন করে ব্যবহার করতে পারি না। আমরা মনে করি আমাদের ঠিক ইনস্টিংক্টিভ যেটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা একটা পাওয়ার স্ট্রাগল হয়ে যায়। কারণ ঠাকুমারও একটা ভালোবাসা, তার একটা পাওয়ার স্ট্রাগল, সে চাইছে সে কন্ট্রোল করতে, যেটা সাধারণত হাজবেন্ডকে নিয়েও হয়ে যায়, যে মা চাইছে কতটা আমার ছেলে, আর স্ত্রী চাইছে কতটা আমার স্বামী। সুতরাং ওই একটা মানুষ কিন্তু দুজনে মিলে তাকে টানছে দুদিকে। এখানে কিন্তু এই দুজনকে একটু ইমোশনাল ম্যাচিওরিটি দেখাতে হবে এবং তাদের দুজনকেই বুঝতে হবে, মোর দ্যান আ পাওয়ার স্ট্রাগল, উই আর ডিলিং উইথ আ চাইল্ডস লাইফ। এখানে কিন্তু বাচ্চার জীবনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেন আমাদের ইগো। এখানে ইগোটাকে ছাড়তে হবে এবং দুজনে যদি একটু আলোচনা করে নেন নিজেদের মধ্যে, এবং দুজনে যদি রাগ না করে, অভিমান না করে, আমি জানি এটা তো অভিমান হতেই পারে যে আমি আমার ছেলের জন্য তো সব থেকে বেশি ভাববো, হতে পারে আপনি হয়তো অনেকটা সময় বাচ্চার সঙ্গে কাটাচ্ছেন, কিন্তু এটা কিন্তু অভিমান করে, রাগ করে, কথা না বলে, দূরে সরে গিয়ে কিন্তু সলভ হবে না। এটা বসে একসঙ্গে কথা বলে এটা সলভ হবে এবং এই ম্যাচিওরিটিটা দুজন অ্যাডাল্টকেই কিন্তু দেখাতে হবে। সুতরাং তুমি দেখছো সুজাতা যে কতটা বাচ্চারা আমাদের অ্যাডাল্টদের ওপর নির্ভরশীল। ঠিক তাই। আচ্ছা, যেটা দেখা যায়, ধরো একই বাড়িতে দুটো বাচ্চা বা তিনটি বাচ্চা, জয়েন্ট ফ্যামিলি হলে ৩-৪টেও হতে পারে, বা নিউক্লিয়ার ফ্যামিলি হলে দুটো বাচ্চাও হতে পারে। সেক্ষেত্রে দুটো বাচ্চা একই রকম ভাবে একই জিনিস দেখে বড় হচ্ছে। সেটা হতে পারে বাড়ির পরিবেশ, বাবা মায়ের দুজনের মধ্যে রিলেশনশিপ, বা বাচ্চা যেটা দেখছে বাবা তার সঙ্গে কিরকম আচরণ করছে, মা তার সঙ্গে কিরকম আচরণ করছে। কিন্তু যখন বাচ্চাটি বড় হচ্ছে তখন দেখা যায় দুটো বাচ্চার রিয়াকশন কিন্তু দুরকম হয়েছে, তারা রিসিভিং এন্ডে দুজন দুরকম রিসিভ করেছে। এই পার্থক্যটা তাহলে কেন হয়? আমি একটা খুব ফেমাস একটা গল্প তোমাকে বলবো, এটা একটা রিসার্চ স্টাডি, এটা করা হয়েছিল একটা টুইন ব্রাদার্স, এটা হয়েছিল লন্ডনে। এরা দুজনেই একজনকে প্রথমে পুলিশ ধরে এবং তার জেল হয়। হি ওয়াজ আ ট্রিমেন্ডাসলি অ্যাবিউজিভ হাজব্যান্ড। তার উপর যখন আলোচনা করা হয় তখন জানা যায় যে তার একটা টুইন ব্রাদার আছে এবং সে রয়েছে আমেরিকাতে। এবং তখন তারা একটা মানে কিছু কিছু সাইকোলজিস্ট এটা একটা স্টাডি হিসেবে নিয়ে তাকে কন্ট্যাক্ট করে এবং তার সঙ্গে কথাবার্তা বলে। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কিরকম ব্যবহার করো। সে তার কাছ থেকে জানা যায় সে কিন্তু তার স্ত্রীকে রীতিমতো এত রেসপেক্ট, এত কেয়ার, এত কনসার্ন, মানে অত্যন্ত ভালো ম্যারিটাল রিলেশন। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে একই বাড়িতে তোমরা দুজন টুইন্স, তুমি এরকম কেন হলে আর ও ওরকম কেন হলো। তখন ও বলেছিল, আমরা যখন বড় হয়েছি আমরা এটা দেখে বড় হয়েছি যে আমার বাবা আমার মাকে অ্যাবিউজ করত এবং আমার মাকে খুব মারত। এটা দেখে আমি বড় হয়ে আমার মনে হয়েছে যে যে কষ্টটা আমার মা পেয়েছে সেটা যেন আমি কোনোদিন আমার স্ত্রীকে না দিই। আর একজন যে ভাই, সে ঠিক সেইটাকেই নকল করে নিয়েছে। সে মনে করেছে এইটাই নর্মাল, এরমভাবেই ব্যবহার করতে হয়। এবং তুমি দেখো টুইন দুজন একই পরিবেশে, কিন্তু এটা একটা এক্সট্রিমে চলে গেলাম, আমি একটা নর্মাল সিচুয়েশনে বলছি। দুটো বাচ্চার কিন্তু পার্সোনালিটি একদম আলাদা। মানে আমি আমার দুটো বাচ্চাকে তো একভাবেই মানুষ করেছি। আমার মেয়ে নাইট পার্সন, মানে ও রাত জেগে পড়াশোনা করে। আমি কিন্তু শেখাইনি, আমি নিজে কিন্তু ঠিক 10টায় ঘুমোতাম। আমার ছেলেও ঠিক 10টায় ঘুমিয়ে পড়ে, আবার ভোরবেলা 5:30টায় উঠে পড়তে বসে। মানে ওর এরম একটা হ্যাবিট ছিল। কিন্তু আমার মেয়ে, আমি জানি না কেন, ও রাত জেগে পড়তে ভালোবাসে এবং একটু দেরি করে ওঠে, কিন্তু একইভাবে বড় হয়েছে। কিন্তু ওই আর কি, পার্সোনালিটি ট্রেটসও কিন্তু
বাচ্চাদের আলাদা আলাদা হয়। হয় সুতরাং সেম পেরেন্টিং দুটো বাচ্চার প্রতি কিন্তু প্রযোজ্য নয়। একদম একটা বাচ্চা একটু হয়তো মুখ চোরা, একটু লাজুক, তাকে একটু, সে কিন্তু নিজে গিয়ে সকলের সঙ্গে কথা বলবে না, নিজে গিয়ে জিনিসটা নিয়ে খাবে না। একটা বাচ্চা খুব বেশি সোশ্যাল, তাকে দেখতে হয় না। কিন্তু এখানে আমাদেরকে এটাও কিন্তু, এই মাইনিউট জিনিসগুলো, আগে এগুলো ছিল না, কারণ এগুলোর অত প্রয়োজনও হয়নি, তখন সোসাইটিটা অন্যরকম ছিল। এখন যে সোসাইটিতে আমরা রয়েছি, এই মাইনিউট জিনিসগুলো খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমরা দেখছি একটা মিলি সেকেন্ডের জন্য একজন একটা জিনিস মিস করে গেল। সুতরাং যখন আমাদের জীবনটাই এতটা কম্পিটিটিভ হয়ে গেছে, তখন আমাদের বাচ্চাদেরকে একটা এক্সট্রা এজ যদি আমরা দিয়ে দিতে পারি, আর সেটা আর কিছু না, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সে শিখে যাবে। একদম তাই।